আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি আমার আসল পরিচয় গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নীল বলল, কি বলছো তনু আপু? এই কথা বলেছেন? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বো। তুবা বলল, এখানে মন খারাপের কি আছে? আপু তো তোমার ভালোর জন্যই বলেছেন। নীল বলল, আরে কি বলো, আমি আবার কখন মন খারাপ করলাম? তুবা বলল, আচ্ছা নীল ভাইয়া, আমাকে আজকে ছুটি দিয়ে দাও। নীল বলল, হ্যাঁ দেবো তো, মাত্র 10 মিনিট হয়েছে, 1 ঘন্টা পরে ছুটি এমনি দিয়ে দিব। তুবা বলল, আরে ভাইয়া এক্ষুনি দাও, আমার পড়তে পড়তে ভালো লাগছে না, তাছাড়া কালকে তো মাদ্রাসা বন্ধ। নীল বলল, বন্ধ তো কি হয়েছে, আমি তো আর বন্ধ দেইনি। তুবা বলল, প্লিজ ভাইয়া আমি গেলাম। দৌড়ে চলে গেল অন্য রুমে। আমি অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পর আবার আসলো। তুবা বলল, এ কি নীল ভাইয়া, তুমি এখনো যাওনি? প্লিজ চলে যাও, আম্মু যদি দেখে তুমি এখনো বসে আছো তাহলে আমাকে আবার পড়তে বসতে হবে। আর হ্যাঁ, কালকে বিকেলে চলে আসবা, আমরা শপিং করতে যাব। পরের দিন সময় মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। তনু, তুবা, ওর আম্মু আর তনুর মামাতো ভাই শাওন। শাওন বাইক নিয়ে যাচ্ছে। গাড়িতে ওঠার পর তুবা আমার ফোনটা নিয়ে গেল, পাশে বসে গেমস খেলতে শুরু করলো। তনু আর ওর মা পেছনে বসে আছেন। তুবা বলল, নীল ভাইয়া কে যেন বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, নিশিতা নামের একটা মেয়ে। নীল বলল, আমি তো গাড়ি চালাচ্ছি, ব্লক করে দাও। তুবা বলল, এই মেয়েটা কে ভাইয়া? তনু বলল, তুবা বেশি হয়ে যাচ্ছে, তুই ওনার পার্সোনাল বিষয় জেনে কি করবি? তুবা বলল, আম্মু আপু আমাকে ধমকাচ্ছে কেন? আমি তো ওনার ছোট বোনের মতো, আমি কি জানতে পারি না? তনু বলল, আবার মুখে মুখে কথা বলে। আন্টি বলল, তোরা দুইজন কি শুরু করলি? চুপ কর। কিছুক্ষণ পরে শপিং মলের বাহিরে গাড়ি পার্কিং করে। নীল বসে আছে গাড়িতে। ওনারা সবাই মিলে শপিং করছে। মেয়েদেরকে নিয়ে শপিং করা আর সমুদ্র থেকে মুক্তা খুঁজে বের করা একই কথা। 3টার দিকে এসেছিল, রাত 9টা বাজে, এখনো নীল গাড়িতে বসে আছে। ওদের আসার নাম গন্ধও নেই। অবশেষে 9টা 35 মিনিটে বেরিয়ে আসলেন। বেচারা শাওন হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে, দেখে মনে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাবে। আমি গিয়ে হেল্প করলাম। সবকিছু গাড়িতে তুলে শাওন বাইক নিয়ে চলে গেল। আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তুবা বলল, নীল ভাইয়া তুমি কিছু খেয়েছিলে নাকি না খেয়ে আছো? আমি বললাম, আরে হ্যাঁ খেয়েছি তো, আসার সময় মানিব্যাগ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, এখন মিথ্যে বলতে হচ্ছে, যদিও আমি কিছু খাইনি। আন্টি বলল, তাহলে ভালো, আমি শাওনকে বলেছিলাম তোমাকে ডেকে নিয়ে আসতে, আমাদের সাথে কিছু খেয়ে নিতে, কিন্তু শাওন বলল তুমি নাকি খেয়ে নিয়েছো। পেছন থেকে তনু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নীলকে দেখছে। জান্নাতুল ফেরদৌসি তনু, যে মানুষটা বিয়ের আগে প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিল না, সেই মেয়েটাও বিয়ের আগেই প্রেমে পড়েছে। মনে মনে ঠিক করেছিল বিয়ের আগে এসব প্রেম ভালোবাসায় জড়াবে না, এবং রিলেশনে থাকা লোকদেরকে খুব ঘৃণা করতো সে। তার মামাতো ভাই শাওন তাকে বেশ কয়েকবার প্রপোজ করেছিল, ডাইরেক্ট বাবার কাছে বলে দিয়েছিল। তনু কোনোদিন ভাবেনি সেও প্রেমে পড়বে। নীলের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। কিছুক্ষণ পর বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। আন্টি আগে আগেই বাসায় চলে গিয়েছেন। যাওয়ার সময় আন্টি বললেন, তুবা তোর নীল ভাইয়াকে সবুজ ব্যাগটা দিয়ে আসিস, নীলের জন্য একটা শার্ট, একটা প্যান্ট আর 2টা টি-শার্ট কিনেছেন। তুবা তুই যা, এইগুলো ভেতরে রেখে আয়। তুবা চলে গেলে নীল তখন ড্রাইভিং সিটে বসে আছে। নীলের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। নীল একটু স্বাভাবিক হয়ে তনুর দিকে তাকালো। তাকিয়ে কি হবে, কিছুই তো দেখা যাচ্ছে না, এমনকি চোখগুলো না। নীল বলল, এটা কি আপু? তনু বলল, গিফট, রেখে দাও, কাজে লাগবে। নীল বলল, কিন্তু আপু আন্টি তো দিয়ে গেলেন, আপনি আবার কেন দিচ্ছেন? তনু বলল, দেখেন বেশি কথা না বলে এটা রাখুন, তুবা দেখে নিলে ঝামেলায় পড়ে যাব। এটা বলেই ব্যাগটা কোলের উপরে রেখে দিল। জিসান সামিরাকে নিয়ে ঢাকায় চলে আসে। বেশ কিছুদিন পর নূর আবার ঢাকায় আসলো। রুমে ঢোকার সাথে সাথেই সামিরা বলল, কে আপনি, কাকে চাই? নূরজাহান বলল, কেমন আছিস? সামিরা বলল, সরি আপু, আপনি কি আমাকে চেনেন? নূরজাহান বলল, এবার কিন্তু মার দেব। নূরজাহান বুঝতে পারলো সামিরা রেগে আছে। সামিরা বলল, কেন মার দিবি শুনি? মার তো আমি দিব তোকে, 4 দিনের কথা বলে গিয়েছিলি, আর আজকে 1 মাস 23 দিন পর তুই ফিরে আসলি, তাহলে না আসলেই পারতি। নূরজাহান বলল, সরি দোস্ত, অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছিল, তাই এতদিন আসতে পারিনি, কিন্তু এখন তো এসে গিয়েছি। সামিরা বলল, আচ্ছা তুই রেস্ট নে, বিকেলে কথা হবে, আমারও খুব অশান্তি লাগছে। নূরজাহান ফ্রেশ হয়ে আসলে সামিরা ফ্রেশ হতে চলে গেল। নূর বাহিরে এসে দেখলো কার ফোনে যেন কল এসেছে, কিন্তু সামিরা তো ফোন ব্যবহার করে না, আর নূরও করে না, তাহলে রুমে ফোন কোথা থেকে আসলো? কিন্তু ফোনটা কোথায়? শুধু আওয়াজ আসছে। পড়ার টেবিলের ড্রয়ার খুলে দেখলো একটা নোকিয়া ফোন, আর ফোন অন্য কেউ দেয়নি, জিসানের নামে নম্বর সেভ করা, তার মানে জিসান কল দিয়েছে। নূর কল রিসিভ করে কোনো কথা না বলে চুপ করে রইল। জিসান বলল, হ্যালো সামিরা, তোমাকে বলেছিলাম না আজকে বাইরে যাব, আমি একটু পরে তোমার বাসার নিচে আসছি, তুমি রেডি হও। নূরজাহান বলল,
জিসান বলল কি হলো, কথা বলছো না কেন, শুধু হু হু করছো যে? নূর হুম বলেই ফোনটা কেটে দিল। জিসানও আর কল দিল না। সামিরা বলল কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? নূরজাহান বলল না, দেখছি ফোনটা কত সুন্দর, তাই না? সামিরা বলল আরে হ্যাঁ, উনি দিয়েছেন কথা বলার জন্য। নূর বলল গুড, তার মানে তোদের প্রেম কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে, তাই তো? সামিরা বলল আরে কি বলছিস এসব, রাখতো। নূর ফাজলামির ছলে বলল তা তোমার উনি ফোন করে বলেছেন তোমাকে রেডি হতে, উনি আসছেন তোমাকে নিতে। সামিরা বলল আমি তো রেডি, উনি বলেছেন আজকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। নূর বলল তা বিয়ে করছিস কবে শুনি? সামিরা বলল ওনার ফ্যামিলির সবাই রাজি, কিন্তু ওনার আব্বু আর চাচু রাজি নয়। নূর বলল ওদের বাসায় গিয়েছিলি? জিসান সামিরার বাসার নিচে এসে কল দিয়ে বলল নিচে আসতে। নূর আর সামিরা একসাথে নিচে আসলো। জিসান নূরকে দেখে একটা হাসি দিল। শালিকা তুমি? নূর বলল হ্যাঁ আমি। তো কি হয়েছে? জিসান বলল শালিকা, তাহলে অবশেষে আল্লাহর রহমতে তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো। আমি তো ভেবেছিলাম চল্লিশা খাবো। নূর বলল আরে আগে বললে না কেন, আমি তাহলে মরেই যেতাম। বলেই চুপ হয়ে গেল। এদিকে সামিরা পেছন থেকে জিসানকে ইশারায় না করছে এসব না বলতে। সামিরা চায় না নূর এসব জানুক। নূরজাহান ভ্রু কুচকে বলল জিসান ভাই তুমি কিভাবে জানলে আমার কি হয়েছিল? জিসান বলল কিভাবে আবার, তুমি অসুস্থ হবার পরে আমরা সিলেটে গিয়েছিলাম তোমাকে খুঁজতে, যাওয়ার পরে জানতে পারলাম সবকিছু। নূর বলল সামিরাও তোমার সাথে গিয়েছিল? জিসান বলল সামিরাই তো আমাকে নিয়ে গিয়েছিল, না হলে আমি জানতাম নাকি তোমার বাসা কোথায়। নূর এবার সামিরার দিকে তাকিয়ে বলল তুই গেলি তাহলে আমার সাথে দেখা না করে চলে আসলি কেন? আর এখানে আসার পর এমন ভাবে কথা বলছিলি যেন তুই কিছুই জানিস না। জিসান বলল তাহলে সামিরা তোমাকে কিছুই বলেনি? নূর বলল কেন, ও আমাকে কি বলবে, তুমি এখন বলো, ও তো এরকমই। সামিরা বারবার না করছে জিসানকে এসব না বলতে। জিসান সামিরার দিকে তাকাচ্ছেও না। জিসান বলল ও তোমার সাথে কিভাবে দেখা করতো? সামিরাই তো তোমাকে একটা কিডনি দিয়েছিল। নূর কিছুক্ষণ চুপ করে থেকে সামিরার দিকে তাকালো। সামিরা মুচকি হাসি দিল। তার আগেই নূর খুব শক্ত করে জড়িয়ে ধরলো সামিরাকে। নূর বলল জানি না কোন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমাকে তোর মতো একটা বোন দিলেন। নূর কান্না করে দিল। সামিরা বলল এই মায়ের দিব বলে দিলাম, একদম কাঁদবি না, চুপ। তবুও নূর কেঁদে যাচ্ছে। সামিরা শেষ অবধি কান্না বন্ধ করার জন্য বলে আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, আপনি দাঁড়িয়ে আছেন কেন, গাড়িতে ওঠেন। এই শাকচুন্নি আমার দেরি হয়ে যাচ্ছে, তুই রুমে যা, বিকেলে দেখা হবে। সামিরা নূরকে ছাড়িয়ে নিল। জিসান বলল আর হ্যাঁ শালিকা তুমিও চলো আমাদের সাথে। সামিরা বলল তাহলে তুইও চল। নূর চোখের পানি মুছে বলল না, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। জিসান বলল আরে হাড্ডি হবে কেন, আসো আমাদের সাথে, তাছাড়া আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জিসান গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। বাহিরে দাঁড়িয়ে আছে তিনজন। সামিরা বলল আপনি কাজী অফিসে কেন নিয়ে আসলেন? নূর বলল মনে হয় আজকে কারো বিয়ে, দুলাভাইকে হয়তো দাওয়াত দিয়েছে। জিসান বলল দেখো সামিরা, তুমি তো জানো আমার ফ্যামিলির সবাই রাজি থাকলেও আমার আব্বু আর চাচু রাজি নয়। তারা চান তাদের বিজনেস পার্টনার কামরুল সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে দিতে, এতে করে আমাদের কোম্পানি অনেক লাভবান হবে। তারা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। আর এদিকে কামরুল সাহেবের মেয়ে আমাকে পছন্দ করে, মেয়েটা খুব জেদি, পরে কি থেকে কি হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, চলো আমরা বিয়ে করে ফেলি। সামিরা বলল এটা আপনি কি বলছেন, ফ্যামিলি ছাড়া আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আপনার আব্বু রাজি নয়, উনাকে আগে রাজি করান তারপরে বিয়ে করব আমরা। আমরা যদি এখন এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে নেই তাহলে পরে কেউ মেনে নিবে না। আর আপনার আম্মু উনি তো আমাকে বলেছিলেন আঙ্কেলকে রাজি করাবেন, তাহলে আপনার এত তাড়া কিসের? নূর বলল হ্যাঁ ভাই, এরকম কাউকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না। জিসান বলল দেখো নূর, তুমি আর তোমার বান্ধবী জানো না আমার ফ্যামিলির সম্পর্কে, তাই এমন বলছো। আমরা একবার বিয়ে করে নিলে সবাই মেনে নিবে, না হলে যে কোনো মুহূর্তে আমাকে জোর করে হলেও ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিবে, তখন আমি চাইলেও কিছু করতে পারবো না। সামিরা নূরের দিকে তাকিয়ে ইশারায় বলল কি করব এখন? নূরও বলল বিয়ে করে নে। জিসান ভাই ভালোর জন্যই বলছে। বিয়ে করে বিকেলে বাসায় ফিরে জিসান। বাসার সবাই প্রথমে মন খারাপ করলেও পরে সবাই মেনে নিয়েছে, কিন্তু আব্বু আর চাচু এখনো অফিসে, উনারা জানতে পারলে কি হবে এটা ভেবে টেনশনে আছে জিসান। সন্ধ্যার পরে জানতে পারলো কামরুল সাহেবের মেয়ে রুহি হাতের শিরা কেটে হাসপাতালে ভর্তি আছে। রাতে জিসানের বাবা আর চাচা বাসায় আসলেন। ওরা ডাইরেক্ট বলে দিলেন সামিরাকে ডিভোর্স দিতে আর রুহিকে বিয়ে করার জন্য। এতে জিসান মানা করলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। জিসানের অ্যাকাউন্টে যথেষ্ট টাকা ছিল, তা দিয়ে 10 বছর আরামসে চলে যাবে। তাই এত টেনশন না করে সামিরাকে নিয়ে চলে আসে। আর্জেন্ট একটা বাসা খুঁজে বের করে সামিরাকে নূরের কাছে রেখে আসে। বাসা ম্যানেজ হয়ে গেলে যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসে। 2 দিনের ভেতরে বাসাটা সুন্দর করে সাজিয়ে নেয়। এত কিছু একা করতে পারতো না যদি রাহুল না থাকতো। পরে সামিরাকে নিয়ে আসে ওর বাসায়। আজকে তাদের বাসর রাত। জিসানকে আজ খুব হাসি খুশি লাগছে। সন্ধ্যা হবার আগে জিসান গিয়ে সামিরার পাশে বসে আছে। সামিরা মন খারাপ করে বসে আছে। জিসান বলল কি ব্যাপার বউ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সামিরা বলল ফ্যামিলির বিপক্ষে গিয়ে বিয়ে করাটা কি
খুব জরুরি ছিল? আরো কয়টা দিন অপেক্ষা করলে কি হতো? জিসান বলল, এই আজকে যেন কিসের রাত? হ্যাঁ, বাসর রাত। সো আজকে কোনো ইমোশনাল কথাবার্তা হবে না। সামিরা বলল, আমার তো বাবা মা কেউ নেই, জন্মের পর তাদেরকে দেখিনি। মা বাবার ভালোবাসা কেমন হয় তাও আমার জানা নেই, কিন্তু যখন থেকে আপনার বাসায় গিয়েছিলাম আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমার মা নেই। কখনো আমি ভাবিনি আমার কেউ নেই। মনে হচ্ছিল আমার যা আছে এই পৃথিবীতে আর কারো নেই, কিন্তু আপনি সেটাও কেড়ে নিলেন। আমাকে একটা কথা দিবেন? জিসান বলল, বলো কি কথা? সামিরা বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার আপনজনদের কাছে নিয়ে যাবেন। আপনি তাদের কিভাবে রাজি করাবেন সেটা আমি জানি না। আমাকে আব্বু আম্মু চাচি আবা ওদের কাছে যেতে হবে। জিসান বলল, এই বউ, সব হবে, তার আগে একটা বেবি লাগবে, তাহলেই দেখবে সব অসম্ভবকে সম্ভব করা যাবে। সামিরা বলল, আপনার মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কোনো কিছু আসে না? জিসান বলল, আসে তো, আরো অনেক কিছু আসে। আচ্ছা, রান্না করেছো? সামিরা বলল, ইয়ে মানে আমি জানি না। জিসান বলল, মানে তুমি রান্না করতে জানো না? এটা অন্য কেউ শুনলে হাসবে। একটা মেয়ে নাকি রান্না করতে জানে না? সামিরা বলল, দেখেন, হাসবেন না, আমাকে কেউ শেখায়নি তাই আমি জানি না। জিসানের মনে হলো, আরে ঠিকই তো, ওকে কে শিখাবে? জিসান বলল, সরি। সামিরা বলল, সরি কেন? জিসান বলল, না এমনি, চলো আজকে আমি রান্না করব, আর তুমি দাঁড়িয়ে দেখবা কিভাবে রান্না করি। জিসান সামিরাকে রান্নাঘরে নিয়ে যায়, ফ্রিজ থেকে মাংস বের করে আগে পাতিলে ভাত বসিয়ে দেয়। জিসান কাজ করছে আর সামিরা ওর পাশে বসে দেখছে। দেখতে দেখতে একটা বছর চলে যায়। বছর যেতে না যেতেই সামিরার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। হাসপাতালে নূর, জিসান আর রাহুল সামিরার পাশে বসে আছেন। সামিরা চোখ খুলে জানতে চাইলো আব্বু আম্মু এসেছেন কিনা। জিসান উত্তরে না বলে দিল। খবর দিয়েছিলাম, কেউ আসেনি, আব্বু কাউকে আসতে দেয়নি। এদিকে কামরুল সাহেবের মেয়ে ছেসরার মতো এখনো বিয়ে করতে চায় জিসানকে। বিয়ের পরে অনেকবার তার চাচু তাকে বলেছিলেন সামিরাকে ডিভোর্স দিয়ে বাসায় চলে আসতে। জিসান বরাবরই না করে দিয়েছিল। জিসান ভেবেছিল কেউ তার ছেলেকে দেখতে আসবে না, কিন্তু বিকেলে সব ভুল ভেঙে দিয়ে ওর চাচা সবাইকে নিয়ে এসেছেন, কিন্তু ওর বাবা আসেনি। আস্তে আস্তে সবকিছু আগের মতো হয়ে যায়। জিসান ভাবতেই পারেনি সবাই এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিবে, কিন্তু তাদের মনে কি ছিল সেটা জিসান বুঝতে খুব বেশি দেরি করে ফেলে। অবশেষে তার বাবাও জিসানকে ক্ষমা করে দেয়। এখন থেকে জিসানের বাবার সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে বাসায় রেস্ট নিচ্ছেন। জিসান আজকাল খুব বিজি থাকে, সকালে অফিসে যায় আর রাতে ফিরে আসে। অন্যদিকে নূর তো সবসময় জিসানের বাসায় সামিরার ছেলেকে নিয়ে পড়ে থাকে। ও হ্যাঁ, তার নাম রাখা হয়েছে অব্র মাহমুদ নীল। নীলের বয়স আজকে 5 মাস পূর্ণ হলো। এদিকে সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল। একদিন হঠাৎ করেই জিসানকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়া। তার বাবা চাচা আর কামরুল সাহেব ছিলেন সময়ের অপেক্ষায়। বাসায় কিছু করা যাবে না, তাই নূরকে দিয়ে শপিং করার নাম করে তার চাচা পাঠিয়ে দেয় সামিরাকে। যাও মা, আমার দাদা ভাইয়ের জন্য কিছু জামা কাপড় আর তোমার জন্য কিছু কিনে নিও। খুব চালাকির সাথে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিল। সাথে নূরও ছিল। শপিং করে যখন বাসায় ফিরবে, নূরের মনে হলো মলের ভেতরের দোকানে একটা ব্যাগ ভুল করে ফেলে এসেছে। নীলকে সামিরার কাছে দিয়ে নূর চলে যায়। এদিকে ড্রাইভার রাস্তার উল্টো পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা বারবার ইশারায় বলছে গাড়ি নিয়ে আসতে, কিন্তু ড্রাইভার কিছুতেই শুনছে না। অবশেষে সামিরা রোড ক্রস করতে পা বাড়ায়। রাস্তার মাঝামাঝি চলে গেলে হুট করে একটা কার এসে সামিরাকে রাস্তার বাইরে ফেলে দেয়। তবুও সামিরা নীলকে হাত থেকে ছাড়েনি, বুকে আগলে রেখেছে। তখনই নূর বাহিরে আসে। দৌড়ে সামিরার কাছে আসার আগেই গাড়ি থেকে একটা লোক নেমে নীলকে নিয়ে যায়। যাওয়ার সময় সামিরার বুকে 2টা গুলি করে যায়। আশেপাশে থাকা লোকজন জড়ো হতে লাগলো। নূর সামিরার পাশে যেতেই সামিরা বলল, নূর, আমার নীল, আমার ছেলেকে বাঁচা, বলেই চোখ 2টা বন্ধ করে দিল। এতক্ষণে লোকজন মিলে সামিরাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে গেছে। নূর সেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু যেই গাড়িটা নীলকে নিয়ে গিয়েছিল সেটাকে দেখা যাচ্ছে না। যত স্পিড ছিল সব ছেড়ে দিয়েছে। হঠাৎ কিছুটা আন্দাজ করতে পারে, এই তো একটা গাড়ি পাগলের মতো যাচ্ছে। এতক্ষণ মদনপুর জ্যামে আটকে ছিল, এখন নূরও আটকে আছে। 2 মিনিটের মাথায় জ্যাম থেকে ছাড়া পেলে আবারও চলতে লাগলো, কিন্তু এখন আর কিছু দেখা যাচ্ছে না। নূরের চোখগুলো ভিজে উঠেছে, বারবার চোখ মুছে যাচ্ছে। হঠাৎ ডান দিকে খেয়াল করলো যেই গাড়িটা চিটাগাং এর দিকে যাচ্ছিল নীলকে নিয়ে, সেটা আবার ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। নূর বুঝতে পারছে ওরা হয়তো নীলকে কোথাও ফেলে দিয়েছে, না হলে মেরে ফেলেছে। 1 কিলোমিটার সামনে গিয়ে ইউটার্ন নিল। কিছু দূরে আসতেই দেখতে পেল পৌরসভার আবর্জনা ফেলার জায়গা। নূর নেমে গেল গাড়ি থেকে। ওখানে একটা লোক বসে গরু রাখছে। নূর বলল, আঙ্কেল, একটু আগে যেই একটা কালো কার এসেছিল ওটা কোন দিকে গিয়েছিল? লোকটা বলল, আগে 5 মিনিট আগে একটা গাড়ি এদিকে ওই ময়লা রাখার জায়গায় কিছু একটা করলো, আবার চলে গেল। নূর দৌড়ে গেল সেখানে। আশেপাশে চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। নূর চলে আসবে ঠিক তখনই কান্নার আওয়াজ শুনতে পেল। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। নূর এদিক সেদিক খুঁজতে লাগলো, প্রায় পাগল হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজ তো আছে, কিন্তু নীলকে খুঁজে পাচ্ছে না। নূর এবার কিছুটা শান্ত হয়ে চুপচাপ শুনতে লাগলো কোন দিক থেকে আওয়াজটা আসছে। হঠাৎ খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে একটা কার্টুন রাখা। আস্তে ধীরে সামনে
সামনে যায়। হ্যাঁ, এই তো নীল। কোলে তুলে চুমু দিতে লাগলো। তখনই মনে হলো সামিরা তো হাসপাতালে আছে, আর এদিকে নীলের কান্না আরো বেড়ে চলেছে। নূর নীলকে নিয়ে হাসপাতালে চলে আসে। এখানে এসে খুব বড়সড় ধাক্কা খায়, কারণ ওই কালো গাড়িটাও হাসপাতালের বাইরে পার্কিং করা। তার মানে ওরা সামিরাকে মেরে ফেলবে। না, এটা হতে পারে না। নূর নীলকে একটা নার্সের কোলে দিয়ে চলে যায়, না হলে ওরা নীলকে দেখলে ঝামেলা হবে। আইসিইউতে আছে সামিরা। বাহিরে দাঁড়িয়ে আছেন জিসানের চাচা আর কামরুল সাহেব। ওদের বাসার আর তেমন কেউ নেই। নূর কিছুটা আন্দাজ করতে পারছে এসবের পেছনে আসল রহস্য কি। নূরকে দেখে জিসানের চাচা জিজ্ঞেস করলেন, তোমার সাথেই তো ছিল, তাহলে কিভাবে হলো এসব? নূর বলল, আমি কিছুই জানি না। আগে বলুন সামিরার কি অবস্থা? ওর সাথে দেখা হয়েছে আপনাদের? জিসানের চাচা বলল, এখনো দেখা হয়নি, ডাক্তার কিছুই বলতে পারছে না। আচ্ছা, নীল কই? ওকে তো দেখতে পাচ্ছি না। নূর বলতে চেয়েও বলল না, আঙ্কেল আমি কিছুই জানি না। আমি ব্যাগ নিতে ভেতরে গিয়েছিলাম, বাইরে এসে দেখি কেউ নেই। পরে শুনলাম একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো ছুটে আসলাম। জিসানের চাচা কান্না করতে করতে বললেন, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। কান্না করতে করতে নূরজাহান কথাটা বলল। কিছুক্ষণ পরে একজন মহিলা ডাক্তার এসে বললেন, আপনাদের মধ্যে নূরজাহান কে? নূরজাহান বলল, জি আমি। মহিলা বলল, আপনি একটু ভেতরে আসুন। নূরজাহান বলল, আমি ভেতরে গেলে কোনো সমস্যা হবে না? মহিলা বলল, দেখুন আপনাকে সামিরা খুঁজছে, যান কথা বলুন। আর বাহিরে ওই লোকগুলো কারা? নূর বলল, জি ওনারা সামিরার শ্বশুর বাড়ির লোক। মহিলা বলল, মেয়েটার বাঁচার চান্স একদম নেই, তবুও ওনারা বলছেন মেয়েটাকে মেরে ফেলতে। কি আজীব দুনিয়া। আমি সামিরার পাশে গিয়ে বসতেই ও আমার হাতটা চেপে ধরলো, মুখ থেকে অক্সিজেন নামিয়ে বলল, নূর আমার ছেলে কোথায়? সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। নূরজাহান বলল, নীল আমার কাছে আছে, তুই কান্না বন্ধ কর, দেখবি তোর কিচ্ছু হবে না। সামিরা বলল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, তুই আমার বাবাইকে দেখে রাখিস, ভুলেও ওই বাসায় রেখে আসবি না। আমার মনে আছে যখন রাস্তায় পড়েছিলাম, জিসানের চাচা এসে নীলকে আমার থেকে কেড়ে নিয়ে যায়। যাওয়ার সময় বলেছিল ওরা আমার বাবাইকে মেরে ফেলবে। ওরা যদি জানতে পারে তাহলে ওরা আমার বাবাইকে মেরে ফেলবে। দূরে কোথাও নিয়ে যাস আমার বাবাইটাকে, আর যদি তাও না পারিস তাহলে আমি যেখানে বড় হয়েছি সেই অনাথ আশ্রমে রেখে আসিস। একটু কষ্ট হলেও ছেলেটা তো বেঁচে থাকবে। অনেক কষ্টে সামিরা কথাগুলো বলছিল। নূর বলল, সামিরা কি বলছিস এসব? আরেকবার এসব ফালতু কথা বলবি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, মায়ের দিব তোকে। আমারই ভুল ছিল, তোকে সেদিন আমার না করা উচিত ছিল। কে জানতো ওরা আমার বোনটাকে মেরে ফেলবে। সামিরা বলল, দেখে রাখিস তোর ছেলেটাকে। আমি মা বাবা ছাড়া বড় হয়েছি, কখনো মায়ের ভালোবাসা বাবার স্নেহ পাইনি। কোনোদিন তাকে বুঝতে দিবি না ওর মায়ের অভাব। আজ থেকে ছেলেটাকে তোকে দিয়ে দিলাম। আর কিছু বলার আগে চোখগুলো খোলা রেখে ওপারে চলে গেল সামিরা। নূর বলল, এই সামিরা কথা বল, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? প্লিজ দোস্ত কথা বল। দেখ তোর চুপ থাকাটা আমার কাছে একদম ভালো লাগছে না, প্লিজ সামিরা কথা বল। নূর কান্নায় ভেঙে পড়েছে। এদিকে নূরের চেঁচামেচি শুনে জিসানের চাচা আর ওই লোকটা ভেতরে এসে মিথ্যে চোখের জল ফেলে নূরকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে সামিরাকে নিয়ে যাওয়া হলো জিসানের বাসার সামনে। জিসান দেশে নেই, তবে খবর পেয়ে গেছে। জিসানের আসতে আসতে আরো একদিন লেগে যায়। জিসান আসার আগেই লাশ দাফন কাফন হয়ে যায়। রাতে নূর হাসপাতালে গেল নীলকে নিয়ে আসতে, কিন্তু যার কাছে দিয়েছিল তার ডিউটি শেষ, তাই ওর বাসার ঠিকানা এনে বাসায় চলে যায়। নূর বলল, নীল কোথায়? নার্স বলল, আপনি এখন এসেছেন? আপনি চলে যাওয়ার পর ছেলেটা অনেক কান্না করছিল, তাই ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আপনার অপেক্ষা করতে করতে যখন আপনি আসছিলেন না, তাই বাসায় নিয়ে আসলাম। ছেলেটা এখনো ঘুমাচ্ছে। নূর বলল, ধন্যবাদ আপু আপনাকে। নীলকে একটু এনে দিবেন? নার্স বলল, জি আপনি ভেতরে আসুন। নূর বলল, না আমি এখানেই ঠিক আছি। নূর নীলকে নিয়ে সিলেটে চলে আসে। বাসায় আসলে সবাই তাকে জিজ্ঞেস করেছিল এই বাচ্চাটা কার, কোথা থেকে এনেছে। নূর চাইছিল না সত্যটা ওরা জানুক। যখন কোনো জবাব দিতে পারছিল না তখন বলে দিল কুড়িয়ে পেয়েছি। তাছাড়া ছেলেটা আমার কাছে মায়া লাগে, তাই নিয়ে এসেছি। কোনো প্রবলেম আছে তোমাদের? তখন বাসার কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। অন্যদিকে জিসান বাংলাদেশে এসে দেখলো তার স্ত্রী সামিরাকে দাফন করা হয়ে গিয়েছে। শেষবারের মতো ওকে দেখতে দিল না তার পরিবার। ওর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অনেক কান্না করেছিল। বাসায় গিয়ে নীলকে খুঁজতে শুরু করে। তখন তার বাবা এসে বলেন নীল তার মায়ের সাথেই মারা গিয়েছে। জিসান বলল, কিন্তু আমাকে তো বলা হয়েছিল শুধু সামিরা, তাহলে এখন কেন বলছো নীল মারা গিয়েছে? কেমন যেন সন্দেহ হতে লাগলো তার বাবার উপরে। জিসান সন্দেহের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলো, সামিরা আর নীলকে বাইরে কে পাঠিয়েছিল? বাবা বলল, কে পাঠাবে? তোর বউ শপিং করতে চাইছিল, তাই তোর চাচুর কাছ থেকে টাকা নিয়ে
গিয়েছিল। তাছাড়া নূর মেয়েটাও তো ওর সাথে ছিল। ওদের কথায় জিসানের সন্দেহ হতে লাগলো। আমি সামিরাকে খুব ভালো করেই চিনি। সামিরা শপিং করতে গেলে প্রথমত আমাকে বলতো, দ্বিতীয়ত ওর কাছে কি টাকার কমতি ছিল যে তোমাদের কাছ থেকে টাকা নেবে? তখনই কামরুল সাহেব তার ছেচরা মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসলেন। চাচ্চু বলল, তুই আমাদের কেন সন্দেহ করছিস? আমার তো মনে হয় অ্যাক্সিডেন্টের পেছনে নূরের হাত আছে, তা না হলে দুইজন মানুষ মারা গেল, আর নূর একা কিভাবে বেঁচে গেল? তার উপরে কালকে থেকে নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিসান বলল, নূরের সম্পর্কে আমাকে বলতে এসো না, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। জিসান বলল, নীলের কবর কোথায়? চাচা বলল, মানে? জিসান রাগান্বিত হয়ে বলল, মানে খুব সহজ, নীলের কবর কোথায়? বাবা বলল, একই কবরে দুইজনকে দাফন করা হয়েছে। কামরুল সাহেব বলল, বাবা জিসান কেন এমন করছো? যেটা হবার তা তো হয়ে গিয়েছে, এখন শুধু শুধু পরিবারের লোকদের সন্দেহ করছো কেন? জিসান বলল, ভালো হবে আপনি আমাদের পার্সোনাল বিষয়ে নাক না গলালে, আমার মন বলছে আমার নীল বেঁচে আছে। চাচ্চু বলল, আমাকে বিশ্বাস না করলে তুই নূরকে খুঁজে জিজ্ঞেস করিস, আর অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার তো ওখানেই ছিল, তাকে জিজ্ঞেস কর। চাচ্চু ড্রাইভারকে ডেকে নিয়ে আসলেন। জিসান বলল, তুই কোথায় ছিলি? ড্রাইভার বলল, স্যার আমি তো ওখানেই ছিলাম। জিসান বলল, ওখানে থাকাটা বড় কথা নয়, তুই গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়েছিলি? ড্রাইভার ছেলেটা বলল, আমি তো শপিং মলের সামনেই ছিলাম। জিসান এবার রেগে বলল, এই কুত্তার বাচ্চা, তুই যদি সামনেই ছিলি তাহলে ওরা রাস্তার ওপাশে কেন যেতে চাইছিল? নিশ্চিত তুই অন্য পাশে ছিলি, এখন ভালোই ভালোই বলে দে এসব কার কথাই করেছিস? ছেলেটা ভয় পেয়ে গিয়েছে, মুখ থেকে ঠিকঠাক কথাও বের হচ্ছে না। জিসান তার চুপ থাকা দেখে রুম থেকে লম্বা একটা দা নিয়ে আসে। জিসানের হাতে লম্বা দা দেখে সবার গলা শুকিয়ে গিয়েছে। জিসানের বাবা বলল, তুই কি শুরু করলি? জিসান ধমক দিয়ে বলল, চুপ, একটা কথাও বলবে না। ওর বাবা কিছু বলতে চাইছিল, জিসান বলতে দিল না। ড্রাইভারের সামনে এসে দাঁড়াতেই সব সত্য বেরিয়ে আসে। ছেলেটা জানে জিসানের অনেক রাগ, এক সময় এলাকার বখাটেদের লিডার ছিল, সব সময় মারামারি করা ওর রুটিন ছিল। বিয়ের বছর দেড়েক আগে থেকে ভালো হয়ে গিয়েছিল, এখন তেমন একটা মারামারি করে না। সবটা শোনার পর জিসান বলল, কেন চাচা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? নাকি সামিরা করেছিল, যার জন্য দুইটা প্রাণ আপনি কেড়ে নিলেন? ওর চাচার সামনে গিয়ে দাঁড়ালো, হাতে থাকা দাটা শক্ত করে ধরে আছে, চোখ মুখ লাল হতে লাগলো। চাচ্চু তোতলাতে তোতলাতে বলল, আমি কিছুই করিনি, ড্রাইভার মিথ্যা বলছে। জিসানের চোখগুলো রক্তবর্ণের রূপ ধারণ করেছে। জিসানের মা এসব দেখে জিসানের পাশে গিয়ে ওর হাতে ধরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু জিসান সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। জিসানের আম্মু বলল, জিসান বাপ আমার, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে, চল আমার সাথে আয়। জিসান চিৎকার করে বলল, বুঝলাম না, যখন থেকে এসেছি কি নাটক শুরু করেছো তোমরা? জিসান চিৎকার করে আভাকে ডাক দেয়। আভা কাপা কাপা গলায় বলে, জি ভাইয়া। জিসান চিৎকার করে বলল, তোর মাকে আর বাপকে চুপ থাকতে বল, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আভা বলল, আব্বু চুপ করো না, আম্মু আমার সাথে চলো। চাচা বলল, কি করবে শুনি? আমরা তোর ভালোর জন্য সবকিছু করেছি, আবার বলে পরিণাম খারাপ হবে, কি হবে? উনি কথাগুলো আর শেষ করতে পারলেন না, তার আগেই জিসান তার হাতে থাকা দা দিয়ে চাচার মাথা থেকে ঘাড় দুই ভাগ করে ফেলে। সবাই তখন ভূত দেখার মতো চমকে উঠলেন। সবাই চুপ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। জিসান বলল, কি হবে শুনতে চাস? তুই আমাকে জন্ম না দিলে তোর ভাইয়ের মতো তোরও একই অবস্থা করতাম, ভাগ্যিস তোর কপাল ভালো, আমাকে জন্ম দিয়েছিস। কি যেন বলছিলি? আমার ভালোর জন্য এসব কিছু। তোরা কেউ কোনোদিন আমার ভালোর কথা চিন্তা করিসনি। তোরা সব কয়টা পাপী, শুধু নিজের স্বার্থ দেখলি, সামান্য বিজনেসের জন্য দুইটা প্রাণ কোরবানি দিয়ে দিলি। আমার মা তোকে কি দেখে বিয়ে করেছিল আল্লাহ জানে। কেন আল্লাহ তোর মতো পাপীর ঘরে আমাকে জন্ম দিয়েছে? টাকা টাকা করে জীবনটা শেষ করে দিলি, কিন্তু এত টাকা কার জন্য? কাফনের কি পকেট আছে? যদি থাকে তাহলে তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স সব পকেটে ভরে দিস, আবার বলে সব নাকি আমার জন্য। আমার জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিস পারবি টাকা দিয়ে ফিরিয়ে দিতে? যদি পারিস তাহলে ফিরিয়ে দে সামিরাকে আর আমার ছেলেকে, অন্য কেউ হলে এতক্ষণে জানে মেরে ফেলতাম। জিসানের বাবা তখন চুপ করে দাঁড়িয়েছিলেন, ওনার কথা বলার শক্তি ছিল না। জিসান এবার বলল, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? সবকিছুর পরিচালক তো তুই নিজে, এদিকে আয়। কামরুল সাহেব চুপি চুপি চলে যেতে চাইলে জিসান দেখে ফেলে। এদিকে চাচি তার স্বামীর পাশে বসে কান্না করছে। কামরুল সাহেব বলল, দেখো বাবা জিসান, আমি কিছু জানি না, সবকিছু তোমার চাচা করেছে, আমি তো না করেছিলাম এসব করতে। জিসান বলল, আমি কি বলেছি তুই কিছু করেছিস? আমি তো শুধু বললাম তুই পরিচালক, তার মানে সত্যি সত্যি তুইও জড়িত। 4-5টা আঘাত করে বুকে, পিঠে আর ঘাড়ে। কামরুল সাহেব তখন মাটিতে লুটিয়ে পড়েছেন। ওনার মেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সারা বাড়িতে রক্তে লাল হয়ে আছে। জিসান সোফায় বসে পড়ে, বাড়িতে কান্নার আওয়াজ বেড়েই চলেছে। জিসানের আম্মু বলল, জিসান তুই এগুলো কি করলি? নিজের জীবনটা নষ্ট করে দিলি। এখান থেকে পালিয়ে যা, পুলিশ আসার আগেই চলে যা তুই এখান থেকে। জিসান সেই আগের মতোই বসে আছে। আভা বলল, ভাইয়া তুই চলে যা, না হলে পুলিশ তোকে নিয়ে যাবে। জিসান বলল,
বলল পুলিশ নিয়ে গিয়ে কি করবে, বড় জোর ফাঁসি দেবে। কিন্তু যে মরে গিয়েছে সে আবার নতুন করে মরতে ভয় পায় না। আমি তখনই মরে গিয়েছি যখন শুনেছি সামিরা আর নীল বেঁচে নেই। আমিও মরে যেতে চাই। আত্মহত্যা মহাপাপ, তাই তো এই রাস্তা বেছে নিয়েছি। আমার জন্য আমার সামিরা আর আমার বাবাই অপেক্ষা করছে। জিসানের মা বলল, দেখ পাগলামি করিস না বাবা, চলে যায় এখান থেকে। জিসান কারো কথা না শুনে সেখানেই বসে থাকে। পুলিশ এসে জিসানকে নিয়ে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর কামরুল সাহেবের মৃত্যু হয়েছে। এদিকে তোমরাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে। আমি হয়তো আমার জন্য একজন ভালো স্বামী পেয়ে যাব, কিন্তু নীলের জন্য বাবা পাবো না, তাই বিয়ে করতে মানা করেছিলাম। তারপরেও যখন তোমরা আমাকে জোর করেছিলে তখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নীলুর বাবা প্রথমত নীলকে ভালোবাসতো, অনেক আদর করত, কিন্তু নীলুর জন্মের পর নীলুর বাবা চাইছিল নীলকে দূরে দূরে রাখতে। যখন ওর 5 বছর বয়স তখন বলল নীলকে হোস্টেলে নিয়ে রেখে আসতে। আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম, সে বুঝতে চায়নি, তাই তাকেও ডিভোর্স দিয়েছি। আমি জানি আমার নীল এরকম কিছু করতে পারে না, আমি জানি সবকিছু মিথ্যে। তারপরেও যেদিন সব সত্যি জানতে পারবো সেদিন লাঠি দিয়ে বাসা থেকে বের করে দেব, সে আমার মেয়ে নীলু হোক আর যে কেউ হোক। এটা বলে হনহন করতে করতে রুমে চলে গেলেন। এতক্ষণ নূরজাহান বেগম নীলের আসল পরিচয় দিচ্ছিলেন। দেওয়ার একমাত্র কারণ সবাই না জেনে নীলকে গালিগালাজ করছিল, যেটা ওনার মোটেও সহ্য হচ্ছিল না। এদিকে সবকিছু শোনার পর নীলু রুমে এসে কান্না করে দিল। তার একদম ঠিক হয়নি নীলকে এত বড় মিথ্যে অভিযোগ দেওয়া। সবকিছু করেছে রাকিব আর তার মায়ের কথায়। আজকে সে বুঝতে পারছে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। নীলের নাম্বারে কল দেয়, নাম্বার বন্ধ পায়। বেশ কয়েকবার কল দিলেও সেটা বন্ধ দেখায়। এদিকে নীলুর অবস্থা কিছুটা বুঝতে পারেন মামনি রাকিব। মামনি বলল, রাকিব এখন যদি নীলু সবকিছু বলে দেয় তাহলে কি হবে? রাকিব বলল, বলবে, সমস্যা কি, সেও আমাদের সাথে যাবে। এখানে সবচেয়ে বড় অভিনেত্রী তো নীলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি আমার আসল পরিচয় গল্পের 5 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি আমার আসল পরিচয় গল্পের 6 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল 8:15। নীল এখনো ঘুমিয়ে আছে। রিফাত ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে ডেকে দিল। নীল ফ্রেশ হয়ে বাহিরে আসে। রিফাত বলল, কিরে মামা, নতুন কাপড় সাথে একটা ঘড়ি, কি ব্যাপার? রিফাত তখন কাপড়গুলো বের করে দেখছিল। নীল রাতে এসে সোফার উপরে রেখে দেয়। নীল বলল, আরে আন্টি এইগুলো দিয়েছেন। রিফাত বলল, ও বুঝলাম আন্টি দিয়েছেন, কিন্তু ঘড়িও কি আন্টি দিয়েছেন? নীল বলল, আরে ওই যে তনু আছে না, ও দিয়েছে। রিফাত বলল, তনুকে? নীল বলল, আরে হুজুরের বড় মেয়ে। রিফাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ করে আচমকা হেসে উঠল। রিফাত বলল, মামা, যেই মেয়ে কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, ভুল করেও তাকায় না, সব সময় হাতে পায়ে মোজা পরে বের হয়। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন জান্নাতাপুর চেহারা দেখতে পারিনি এবং আমার সাথে আজ অব্দি কোনোদিন কথাও বলেনি। আর সেই কিনা দিয়েছে তোকে ঘড়ি, মনে হয় ভালোবেসে দিয়েছে। ফাপড় মারার জায়গা পাসনি তাই তো? নীল বলল, এই চুপ, আমি কি বলেছি আমাকে ভালোবেসে দিয়েছে? হয়তো ভাই মনে করে দিয়েছে, সব সময় তো তাদের নিয়ে যাওয়া আসা করি, মনে হয় ড্রাইভার মনে করে দিয়েছে। রিফাত বলল, আমারও সেটাই মনে হয়। নীল বলল, আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রিফাত বলল, ঠিক আছে যা, আর শোন আজকে কলেজে যাবি। নীল বলল, ওদের পৌঁছে দিয়ে আসবো। তনু আর তুবা পেছনে বসে আছে। তুবার হাতে আমার মোবাইল ফোন, হুদাই চাপতেছে। তখনই আমার এক্স গার্লফ্রেন্ড ফোন দিল। তুবা বলল, ভাইয়া নিশিতা নামের একটা মেয়ে কল দিয়েছে, কি করব? আমি বললাম, এদিকে দাও। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। নিশিতা বলল, কি খবর মিস্টার নীল, কেমন আছো? আমি বললাম, যেমন ছিলাম তেমনই আছি, কেন ফোন দিয়েছো? নিশিতা বলল, ওসব ফোন দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না, মানবতার খাতিরে দিলাম। আমি বললাম, সেদিন তোমার মানবতা কোথায় ছিল? কি বলার জন্য কল দিয়েছো সেটা বলো। নিশিতা বলল, আগামী মাসের 25 তারিখে আমার বিয়ে, ভাবলাম তোমাকে জানিয়ে দেই। এক্স বয়ফ্রেন্ড বলে কথা। কথাটা শোনা মাত্র শরীরটা শিউরে উঠলো। আমি বললাম, তোমার বিয়ে তো আমি কি করব? নিশিতা বলল, কিছুই করতে হবে না, জানিয়ে দিলাম। তোমার সাথে তো আমার 4 বছরের রিলেশন, আমার অনেক স্মৃতি, অনেক মেমোরিজ আছে তোমার ফোনে, দয়া করে সেগুলো ডিলিট করে দিবা। আর ভুল করেও আমার বিয়েতে আসার চেষ্টা করবা না, তুমি আসলে একটা না একটা গন্ডগোল লেগে যাবে, কারণ কম বেশি সবাই জানে আমাদের বিষয়। আমি বললাম, আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না, শুধু শুধু আমাকে না বলে চুপচাপ বিয়ে করে নিলেই তো হতো, তাহলে আমি কখনো জানতেই পারতাম না। নিশিতা বলল, আমি এত বড় বোকা নই, আমি জানি আমি না বললেও তোমার ফালতু ফ্রেন্ড গুলো অবশ্যই বলবে, সাথে যুক্তিও দেবে কিভাবে বিয়ে ভাঙা যায়। আর ফ্রেন্ড গুলো এরকমই অকর্মা হয়ে থাকে, তখন যদি উল্টা পাল্টা কিছু করে আমার বিয়েটা ভেঙে দাও তাহলে
তাহলে আমি বললাম, সত্যি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, প্রশংসা করতে হয় তোমার। তুমি জানো নীল ছেলেটা কি রকম। আমাকে ছেড়ে তুমি যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে আমিও ভুল করেও তোমার সুখের রাজমহলে নক করব না। নিশিতা বলল, কিভাবে বিশ্বাস করব বলো, যে নিজের বোনকেও ছাড়েনি। আর আমি তো অনেক দূরের এক্স গার্লফ্রেন্ড, আমাকে ছেড়ে দিবে এটা ভাবাটাও বোকামি। নিশিতার কথা ছুরির আঘাতের মতো বুকে এসে লাগলো। চোখ বন্ধ করতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। যেই কাজটা আমি করিনি সেই কাজকে হাতিয়ার বানিয়ে আঘাত করা হচ্ছে আমাকে। খুব রাগ হচ্ছে নীলুর উপরে। আমি বললাম, তুমি নিশ্চিত থাকো, আমি কখনো এসব করব না। তুমি যতটা নিচ আমাকে ভাবছো আমি আসলে ঠিক তার উল্টো, সেটা একদিন হলেও তুমি বুঝতে পারবে। বাই দা ওয়ে, এখন রাখছি, আমার কাজ আছে। নীল ফোনটা কেটে দিল। আর কিছুক্ষণ কথা বললে হয়তো নিশিতার কথার আঘাতগুলো নীলকে মেরেই ফেলতো। ফোনটা হাত থেকে রেখে টিস্যু নিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিল। নিশির বিয়ের কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়েছে নীল। ভেবেছিলাম আম্মু আমাকে বুঝতে পারবে, সে বুঝতে পারবে তার ছেলেটা সম্পূর্ণ নির্দোষ। নীল এরকম কিছু করতেই পারে না। খুব তাড়াতাড়ি আমাকে আবার নিয়ে যাবে বাসায়, তখন নিশিতার বিষয়টাও সমাধান হয়ে যাবে। সেও সরি বলে আবার আপন করে নিবে আমাকে। কিন্তু ভুল ছিলাম আমি, ভুল ছিল আমার অন্ধবিশ্বাস। আজকে নিজেকে অসহায় মনে হচ্ছে। সবার থেকে আলাদা জীবন যাপন ছিল আমার। মায়ের ভালোবাসা, মামুনি, রাকিব, নানা ভাই সবাই খুব ভালোবাসতো আমায়। সারাদিন বোনের সাথে দুষ্টামি, মিষ্টি একটা প্রেমিকা, খুব ভালোই চলছিল। পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম আমি। নিয়তি আমাকে সবকিছু দিয়েছিল, কিন্তু এইগুলো যে ক্ষণিকের জন্য তা জানা ছিল না। সবার কপালে সব সহ্য হয় না, আমারও হয়নি। তাই তো সময় মতো বোনটাও কালনাগিনীর রূপ ধারণ করলো। মামুনি, রাকিব তারাও তো উকিলের মতো পয়েন্ট টেনে বুঝিয়ে দিল আমি অপরাধী। সেই সাথে কলিজার টুকরা আম্মুও অবিশ্বাস করলো। গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল। এত কষ্ট নিয়েও আমি বেঁচে কিভাবে আছি সেটা নিজেও জানি না। মনে হয় এটাই জীবন। জীবনের মানেটা এখন হারে হারে বুঝতে পারছি। বারবার চোখগুলো ভিজে আসছিল, তাই গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। তনু বলল, নীল গাড়ি সাইড করে চোখে মুখে পানি দাও, একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। নীল তনুর কথা অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে পানি দিল চোখে মুখে, আবার গাড়ি চালাতে শুরু করলো। তুবার বয়স এখন 10 থেকে 12 বছর। নীলের কান্নার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছে। এই মুহূর্তে তুবার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তাই সে চুপ করে আছে। তনু নীলের দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে, ছেলেরা তো কাঁদে না, তাহলে নীল কান্না করছে কেন? একটা মানুষের কষ্টের পরিমাণ যখন দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয় তখনই একটা ছেলে কান্না করে, তাও সবার আড়ালে, কাউকে দেখতে দেয় না, জানতেও দেয় না সে ভালো নেই। আর যখন একটা ছেলে প্রকাশে কান্না করে দেয় তার কষ্ট কতটা হতে পারে সেটা তনুর আন্দাজের বাহিরে। তনু গাড়ি থেকে নামার সময় ছোট একটা কথা বলে গিয়েছিল, নীল ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে গেছে। কারোর জন্য জীবন থেমে থাকে না। এটা ঠিক যে কিছু কিছু মানুষের চলে যাওয়া আমরা মেনে নিতে পারি না। একটা কথা মনে রেখো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন দুনিয়ার কষ্টগুলো আর কষ্ট মনে হবে না। তুমি ভুলে যাবে কষ্ট নামক শব্দ। তনু চলে যায় ক্লাসে। তুবা বারবার পেছনে ফিরে তাকায়। নীল কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসে কলেজে। এদিকে নূরজাহান বেগম ছেলের জন্য ব্যাকুল হয়ে আছেন। নীলের নাম্বার বন্ধ, মনে হয় নতুন সিম কিনেছে। ছেলেটা কোথায় আছে, কি করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা তাও জানে না। নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলেন গত 2 মাসে মাত্র 1000 টাকা তুলেছে, তাও যেদিন সে চলে গিয়েছিল সেদিন। আর একটা টাকাও তোলেনি। কার কাছে আছে ছেলেটা? কোনো কাজও জানে না যে কাজ করে নিজে চলে যাবে। যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে। সকালে পত্রিকা অফিসে বিজ্ঞাপন দিয়ে এসেছেন। আজকাল তো ঠিকমতো খাওয়া দাওয়া হয় না ওনার, সব সময় নিজেকে ধিক্কার দিচ্ছেন। আমি কেন বুঝতে পারলাম না? আমার বাবাই আমাকে কখনো মিথ্যা বলে না। নীল ওরকম কিছু করতেই পারে না। চোখ থেকে জল পড়তে লাগলো নূরজাহানের। এদিকে নীলু নিজেকে ক্ষমা করতে পারছে না। সে কিভাবে পারলো এত বড় একটা জঘন্য কাজ করতে, তা ওর সম্পত্তির জন্য। তাছাড়া আমি এসব দিয়ে কি করব? নীলু নীলকে খুব মিস করছে। যে করেই হোক তাকে বলতে হবে, আম্মু আমি কিছু করিনি, সব রাকিব আর মামুনি আমাকে দিয়ে করিয়েছে। ওরা আমাকে তাদের কথার ছলে ফেলে এসব করিয়েছে। আমার ভাই কিছু করেনি। কিন্তু এই কথাগুলো বললে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। দিলে দেবেন, আমি সবকিছু বলে দিব। আমি আমার ভাইয়ের সাথে অবিচার করেছি, অনেক বড় অন্যায় করেছি। আম্মুকে সত্যিটা জানানো দরকার। জানার পর এতে আমাকে মারুক কাটুক যাই করুক। নীলু মনের ভেতরে সাহস নিয়ে আম্মুর রুমে যায়। আম্মু তখন শুয়ে আছেন ঠিকই, কিন্তু চোখগুলো খুলে সেলিং এর দিকে তাকিয়ে আছেন। নীলু আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নূরজাহান বলল, কি হয়েছে, কান্না করছিস কেন? নীলু লাফ দিয়ে আম্মুর পায়ে জড়িয়ে ধরলো। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। এদিকে নূরজাহান বেগম ছাড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে গেলেন। বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে, তবুও শুধু কান্না করে যাচ্ছে। এবার নূরজাহানের রাগ উঠে গেল। ধমক দিয়ে জিজ্ঞেস করলে নীলু একের পর এক সত্য কথা বলে ফেললো। A to Z সবকিছু শুনে মাথায় হাত রেখে বসে আছেন তিনি। নীলু বলল, বিশ্বাস করো আম্মু, আমি নিজের ইচ্ছাই করিনি, সব না বুঝে ওদের কথার ছলে পড়ে করেছি। কিছুক্ষণ চুপ থেকে ঝাড়ু দিয়ে মার শুরু করলেন। চিৎকার চেঁচামেচি শুনে
সব এক জায়গায় চলে এসেছেন। তোকে তো আমি মেরেই ফেলবো। সামান্য সম্পত্তির জন্য তুই আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস, এত বড় একটা অভিযোগ তুলে ধরেছিস। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা আঘাত করছেন আর একটা কথা বলছেন। এদিকে নানা ভাই রাকিব মামুনি দাঁড়িয়ে আছেন, কিন্তু মামুনি আর রাকিবের গলায় পানি নেই, একদম শুকিয়ে গেছে। নীলু মার খেয়ে যাচ্ছে চুপ করে। নূরজাহান বলল, আমি আমার ছেলেকে কোনোদিন ধমক দিয়ে কথা বলিনি কষ্ট পাবে বলে। তোর জন্য আমি তাকে জুতা দিয়েও মেরেছি, শুধু তোর মিথ্যে একটা অভিযোগের কারণে। তিনি নিজেও কান্না করছেন। নানা ভাই বলল, কি হয়েছে সেটা তো বল, কেন শুধু শুধু মেয়েটাকে মারছিস? নূরজাহান বলল, আপনি চুপ করুন, আর একটা কথাও বলবেন না। ভাবি, আপনি কেন এমন করলেন? আমার ছেলেটা কি ক্ষতি করেছিল আপনার? সামান্য সম্পত্তির জন্য এমনটা করলেন? আপনাদের কে বলেছিল যে আমি নীলের নামে সবকিছু লিখে দিব? এটা ঠিক যে ভাইয়া বেঁচে থাকতে তার সমস্ত সম্পদ আমাদের থেকে আলাদা করে নিয়েছিলেন এবং সবকিছু জুয়াতে ধ্বংস করে দিয়েছিলেন। তাই বলে আমার সম্পদগুলোতে আপনাদের দাবি নেই? সমান সমান ভাগ করে দিয়েছি। এখন নয়, আজ থেকে 4 বছর আগে নীলুর নামে 20% দিয়েছি, কারণ নীলুর বিয়ের পর যাতে 60% রাকিবের হয়ে যায়। আর তোমাদেরকে কে না বললো আমি নীলের নামে সবকিছু দিয়ে দিয়েছি, আর তোমরা সেটা বিশ্বাস করে নিলা? কিভাবে পারলা ভাবি এমন জঘন্যতম কাজ করতে? মামুনি চুপ করে আছেন, মনে মনে আফসোস করছেন, এটা আমি কি করলাম? সবটা না জেনে এত বড় একটা অন্যায় করে ফেললাম। নূরজাহান বলল, রাকিব, তোর এমন কোনোদিন মনে হয়েছে আমি তোর থেকে নীলকে বেশি ভালোবাসি, কিংবা নীলের থেকে তোকে বেশি ভালোবাসি? আমি তো দুজনকেই একই চোখে দেখতাম। তাহলে তুই কিভাবে পারলি এইগুলা করতে? তোরা কাজটা ঠিক করিসনি রে। তুই যখন নীলকে মেরেছিলি তখন এক একটা আঘাত আমার বুকে এসে লেগেছিল। নীলের কান্না আমার সহ্য হয় না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তারপরেও তুই এমনটা করলি। নীলু নিচে পড়ে আছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। নূরজাহান নীলুকে হাত ধরে তুলে রাকিবের হাতে দিয়ে বললেন, তোমরা 3 জন সমান অপরাধী। এই মুহূর্তে বাসা ত্যাগ করবা, না করলে পুলিশ আসছে। থানায় আমি অলরেডি খবর দিয়ে দিছি, সবাইকে বাসা থেকে বের করে দিলেন। এখন যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে। নূরজাহান বেগম রাতের ভেতরে বেশ কিছু টিভি চ্যানেলের নাম্বার কালেক্ট করে নীলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিলেন। এতে বাসা, বাড়ি, নাম, বাবার নাম বলতেই আটকে গেলেন। অবশেষে বলে দিলেন জিসান মাহমুদ, মায়ের নাম সামিরা, সাথে নীলের পিক দিয়ে দিলেন। এদিকে পরের দিন টিভিতে জিসান বিজ্ঞাপন দেখে চমকে ওঠে। তার নাম সামিরার নাম দেয়া, সাথে ছেলে অব্র মাহমুদ নীল। 3টা নাম যখন মিলে গিয়েছিল, তার উপরে বাসা সিলেট। জিসানের মনে হলো নূরের বাসাও তো সিলেট। সবকিছু যখন মিলে যাচ্ছিল, ঠিক তখনই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে নূরজাহান কল রিসিভ করলো। নূর বলল, কে বলছেন? জিসান বলল, নূর, আমি জিসান বলছি। নূর এবার চুপ করে গেল। জিসান বলল, হ্যালো। নূর বলল, জি। কোন জিসান? ঠিক চিনতে পারছি না। ফোন কেটে দিতে যাবে তার আগে জিসান বলে উঠলো, কেন করলে এমন? কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে? নূরজাহান বলল, ও হ্যালো, সরি, রং নাম্বার, বলেই কেটে দিল। পরে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কেউ ফোন রিসিভ করেনি। পরের দিন জিসান সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্লাইটে চলে আসলো, তাই তেমন সময় লাগেনি। সকাল 10টার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে। কলিং বেলে চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন। জিসানকে দেখে ঘাবড়ে গিয়েছেন। নূরজাহান বলল, ভেতরে আসুন। জিসান বাসার ভেতরে গেল। নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন। নূর বলল, বলো কি খাবে? জিসান বলল, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি, তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো। আগে বলো আমার নীল কোথায়? নূর বলল, সরি, ঠিক বুঝলাম না। আপনার নীল মানে? আপনি নীলকে কোথায় পেলেন? জিসান বলল, তুমি জানো না নীল আমার কে? নীল আমার ছেলে। নূর বলল, ছিল, বাট এখন আর নেই। এখন নীল আমার ছেলে। তোমার কি লাগবে বলো আর চলে যাও। জিসান বলল, আমার নীলকে লাগবে, দিয়ে দাও, চলে যাব। নূর বলল, আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যদি নীলকে খুঁজে পাওয়া যায় তাহলে নীল তোমার সাথে যাবে না। জিসান বলল, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? সরি, অলরেডি কেড়ে নিয়েছো, কিন্তু কেন? কেন এমনটা করলে বলো? নূর বলল, আমি নীলকে কেড়ে নেইনি। মৃত্যুর আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে। তোমাদের কারো ছায়াও যেন নীলের উপরে না পড়ে। কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু ওর রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চাইনি। জিসান বলল, একবার আমাকে বলতে পারতে আমার ছেলে মরেনি, বেঁচে আছে, তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না। নূর বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না যে নীল বেঁচে আছে? ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নিত, তাই বলিনি। জিসান বলল, কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীল?
নীলকে? নূর বলল আজকে 2 মাস 17 দিন। ফোন বন্ধ দেখাচ্ছে, মনে হয় রাগ অভিমান জমে আছে আমাদের উপরে। জিসান বলল বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল? নূর বলল ও বাসা ছেড়ে যায়নি, তাকে যেতে বাধ্য করা হয়েছে। জিসান বলল ঠিক বুঝলাম না, ক্লিয়ার করে বলো। অতঃপর নূর জিসানকে শুরু থেকে শেষ অবধি সবকিছু বলে। জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল। জিসান বলল তোমার ভাবি কোথায়? নূর বলল কেন, ওদের দিয়ে আপনি কি করবেন? জিসান বলল যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে করছে। নূর বলল আমি ওদের 3 জনকে তাড়িয়ে দিয়েছি। জিসান বলল 3 জনকে তাড়িয়ে দিয়েছো মানে? তোমার মেয়ে কোথায়? নূর বলল নীলুকেও ওদের সাথে দিয়েছি। জিসান বলল সবকিছু শোনার পর মনে হলো এখানে নীলুর কোনো দোষ নেই, ও বাচ্চা মেয়ে। তোমার ভাবি যেভাবে নীলাকে বলেছে সে ঠিক সেইভাবে করেছে। তোমার ভাবি হলেন পরিচালক, শাস্তি দিলে শুধু তাকে দিবে, নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। নীলু এখন কোথায় আছে? নূর বলল শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে, এখান থেকে 50 কিলো দূরে। জিসান বলল আচ্ছা নীলের কোনো বন্ধু আছে? নূর বলল হ্যাঁ আছে 2 জন, ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি, নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই, কিভাবেই বা থাকবে, সিম পাল্টে ফেলেছে। জিসান বলল আচ্ছা ওর গার্লফ্রেন্ড আছে? নূর বলল হ্যাঁ ছিল তো, মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো, মেয়েটার নাম মনে হয় নিশিতা, এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করতো। জিসান বলল নিশিতার বাসা কোথায় জানো? নূর বলল না ওসব কিছু জিজ্ঞেস করা হয়নি, নীলু বলতে পারবে, কিন্তু ও তো এখন বাসায় নেই। জিসান বলল আমার সাথে চলো। নূর বলল কোথায় যাব? জিসান বলল নীলুর কাছে যাব, ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে। নূর বলল কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব? জিসান বলল নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে তাহলে নিশিতার সাথে নীলের কথা হয়, এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। নূরজাহান বলল ওদের কাছে আমি যেতে পারবো না, তবে ফোন করে সব জেনে নিতে পারি, নাম্বার নাও আর কথা বলো। এরপর নূরজাহান জিসানকে নাম্বার দেয়। 1-2 বার কল রিং হওয়ার পর নীলু ফোন রিসিভ করলো। জিসান বলল তুমি কি নীলা বলছো? নীলা বলল জি, কিন্তু আপনি কে? জিসান বলল আমি নীলের বাবা। আচ্ছা নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে? নীলা বলল মেসেজ করে দিচ্ছি। জিসান বলল আচ্ছা নীল কি সত্যি নিশিতাকে ভালোবাসতো নাকি ওরা শুধু বন্ধু ছিল? নীলা বলল কি বলছেন, 4 বছরের রিলেশন ওদের, ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে। জিসান বলল ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও, আর হ্যাঁ কালকের ভেতরে বাসায় চলে আসবে। নীলা বলল কিন্তু আঙ্কেল আম্মু? জিসান বলল তোমার আম্মু কিছু বলবে না, আমি আছি। জিসান ফোন কেটে বাইরে চলে আসে, সাথে নুরু এসেছে। বাইরে এসে দেখে জিসান একা আসেনি, আরো 2টা গাড়ি, সব মিলিয়ে 10 জন মানুষ এসেছেন। নূর বলল ওনারা এতক্ষণ বাইরে কেন দাঁড়িয়েছিলেন? জিসান কোনো কথা বলল না। নীলার দেওয়া ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসার ভেতরে ঢুকে পড়লো। এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে। দরজা খোলার পরপরই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে। চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে। নিশিতার ভাই রানা বলল এই মিস্টার, কারা আপনারা? অভদ্রের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন। জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বলল আপনার মেয়ে নিশিতা কোথায়? নিশিতার বাবা বলল আমার মেয়েকে কেন খুঁজছেন, কি করেছে আমার মেয়ে? নূর বলল কিছু করেনি, আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি, প্লিজ একটু ডেকে নিয়ে আসুন। রানা বলল কিন্তু কেন? জিসানের পেছনে থাকা একটা বডিগার্ড বলল এই মিয়া বেশি কথা বলেন কেন, ম্যাডাম যা বলছেন তাই করুন, ডেকে নিয়ে আসুন আপনার বোনকে। কেউ ডাকা লাগেনি, তার আগেই নিশিতা বাহিরে চলে আসে। জিসান নিশিতার কাছে গিয়ে বলে নীলের সাথে তোমার কথা হয়? নিশিতা বলল কে নীল, আমি কোনো নীলকে চিনি না। নূরজাহান বলল দেখো মিথ্যা বলো না, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে, কি হলো মনে পড়ছে না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? রানা বলল নিশিতা কি বলছে ওনারা? রানা অনেকটা রেগে আছে। জিসান বলল দেখো মা তুমি ভয় পেও না, আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না, তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও, আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দিব। নিশিতা বলল কালকে কথা হয়েছিল। এরপর নিশিতা জিসানকে নীলের নাম্বার দেয়। নীল কলেজ শেষে বিকেলে চলে যায় তনু আর তুবাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একসাথে 2 জন আসে। তুবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে, আর তনু পেছনে বসে আছে। গাড়ি চলতে লাগলো। নীলের সেই আগের মতোই মুড অফ, চুপচাপ গাড়ি চালাচ্ছে। এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেন জানি কথাগুলো গলা অব্দি এসে আটকে আছে। তুবা বলল ভাইয়া সবসময় মুড অফ করে রাখো কেন, আমার কিন্তু এসব ভালো লাগে না। নীল মুচকি হেসে বলল কি বলো, সত্যি কি আমি মুড অফ করে রাখি? তুবা রাগ দেখিয়ে বলল হয়েছে আর হিহি করতে হবে না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। এখন হাসছে, আর কোনোদিন মন খারাপ করলে চাকরি থাকবে না বলে দিলাম। তুবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠলো। তুবা বলল হাসতে হবে না, যেটা বলেছি সেটা করে দেখাবো। নীল বলল ওকে সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। ওকে? তুবা বলল ঠিক আছে। রাত 11টা। নীল আর রিফাত ছাদে বসে আছে। তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো, জেগে আছো? থাকলে একটা রিপ্লাই দিও। নীল কয়েক মিনিট চিন্তা করে রিপ্লাই দিল, কে আপনি? ঠিক চিনলাম
বুঝলাম না। অপর পাশ থেকে মেসেজ আসলো কল দাও, এরপরে সব বলছি। নীল কল দিলে ফোন রিসিভ হয়। নীল বলল হ্যালো, কে বলছেন? ওপাশে কোনো উত্তর নেই, চুপ করে আছে। নীল বলল হ্যালো, কথা বলুন, না হলে ফোন রাখছি। মেয়ের কণ্ঠে কেউ বলল জি বলুন। নীল বলল আমি কি বলবো, মেসেজ তো আপনি করলেন, আবার বললেন ফোন দিতে। মেয়েটা বলল ঘুম আসছিল না তাই কল দিলাম। কি করছো? নীলের কণ্ঠটা চেনা চেনা লাগছে, এটা তনু নয় তো? তবুও শিওর হওয়ার জন্য বলল আপনার পরিচয় দিন, না হলে ফোন রাখুন। মেয়েটা বলল আরে আমি তনু। নীল বলল আরে তনু আপু, কিছু বলবেন? রিফাত বলল কি রে, কার সাথে কথা বলছিস? অপর সাইড থেকে তনু বলল না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম, কথা বলা যাবে? নীল বলল জি আপু বলুন, কি বলবেন, আমি শুনছি। রিফাত বলল কার সাথে কথা বলছিস? নীল বলল হুজুরের মেয়ে জান্নাত। তনু বলল এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন? আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি? নীল বলল আমার মনে হয় আপনি বড় হবেন, কারণ আপনি একজন টিচার। তনু বলল টিচার? আমি তো ক্লাস 4 আর 5 এর ছাত্র পড়াই, তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। নীল বলল আচ্ছা আপু, তাহলে কি বলে ডাকবো? তনু বলল আবারও আপু বলেন কেন? আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো শোনার পর রাগ করবেন না তো? নীল বলল জি বলুন, কি বলবেন? তনু বলল আজকে নয় কালকে বলবো, 7টার সময় চলে আসবে। নীল পরের দিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো। তনু আজকে তুবাকে আসতে দেয়নি, বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না। ওর মা জানতে চাইলে বলল আজকে সকালে যেতে হবে, কারণ মিটিং আছে। গাড়ি চলছে আপন গতিতে। আজকে তনু নীলের পাশে এসে বসেছে। নীল বলল আচ্ছা আপু, আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন। তনু বলল বলবো, তার আগে এটা বলো, কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সবকিছু এখানেই ভুলে যাবে, বাহিরের কেউ যেন জানতে না পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি আমার আসল পরিচয় গল্পের 6 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।